let there be no impunity for sexual harassment। এখানে ইম্পিউনিটি একটা খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ। ইম্পিউনিটি শব্দের অর্থ হচ্ছে যে দায় মুক্তি, অর্থাৎ অপরাধীকে শাস্তি না দিয়ে তাকে মানে অন্যায়ভাবে মিসজাস্টিফিকেশন করে দায় থেকে তাকে বেকসুর খালাস দেওয়াকে বলা হয় ইম্পিউনিটি। এই বাক্যের মেইন হেডওয়ার্ড হচ্ছে এটা, লেট দেয়ার বি নো ইম্পিউনিটি ফর সেক্সুয়াল হ্যারাসমেন্ট। যৌন হয়রানির কোনো দায়মুক্তি দেওয়া যাবে না। এভাবে এটাই হচ্ছে যে মেইন হেডলাইন, যেটা বলা হচ্ছে। আমরা যদি একদম গ্রামেটিক্যালি যদি বিশ্লেষণ করি, প্রথম হ্যারাস শব্দটা কীভাবে হয়, হ্যারাসমেন্ট। এই যে হ্যারাস থেকে হ্যারাসমেন্ট, ভার্ব থেকে ম্যান যুক্ত করে এটা নাউন হয়েছে, খেয়াল করবেন। এই যে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাহলে ফুলটা মিলে একটা নাউন ফ্রেজ হচ্ছে। কেন নাউন ফ্রেজ? প্রেপোজিশনের পরে হচ্ছে যে নাউন ফ্রেজ। আবার যদি প্রেপোজিশন সহ বিশ্লেষণ করি তখন আবার এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ বোঝাচ্ছে কিসের, সরি এটা প্রেপোজিশনাল ফ্রেজ, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে না, প্রেপোজিশন প্লাস নাউন, এই জন্য এটা হচ্ছে যে প্রেপোজিশনাল ফ্রেজ। তাহলে একটা বিষয় লক্ষ্য রেখেছেন আপনারা যখন, আবার এখানে লেট দেয়ার বি নো ইম্পিউনিটি, এখানে কিন্তু অ্যাকচুয়ালি বাক্যের সাবজেক্ট কিন্তু এটা, বাক্যের এখানে মেইন ভার্ব হচ্ছে যে বি, এটা মেইন ভার্ব। এই যে এই লেটটা হচ্ছে যে এক ধরনের পজিটিভ ভার্বের মতো, লেট দ্বারা বাক্য শুরু হলে সেটাকে আমরা সর্বদা বলবো যে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটা একটা সাজেশন করা হচ্ছে, প্রস্তাব দেওয়া হচ্ছে। আর লেটের পরে পজিটিভ ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, তাই এখানে কিন্তু মূল ভার্বের বি ভার্বের বেস ফর্মই হয়েছে। আর এটা কেন সাবজেক্ট দিয়ার দিয়ে বাক্য শুরু হলে সাবজেক্ট সর্বদা ভার্বের পরে চলে যায়, কি বলা হয় এটাকে? ইনভার্সন অফ অ্যাডভার্ব। আপনারা জানেন ইনভার্সন পেয়েছি, তাহলে কি ইনভার্সন মানে উল্টে দেওয়া, অর্থাৎ দিয়ার দিয়ে বাক্য শুরু হলে সাবজেক্ট ভার্বের পরে চলে যাবে। এবং এই দিয়ারটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এখানে কোনো সমস্যা থাকলে সাথে সাথে আমাকে ইনস্ট্যান্টলি কোয়েশ্চেন করবেন। এরপর এটাও হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, প্রোটেক্ট গার্লস ইন দ্য চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার। মেয়েদেরকে রক্ষা করা, বালিকাদেরকে রক্ষা করতে হবে, যে শিশু উন্নয়ন কেন্দ্র যেখানে আছে সেখানে হচ্ছে যে বালিকাদেরকে রক্ষা করতে হবে। এখন যদি আমি বলি এটা ফুলটা একটা প্রপার নাউন, আচ্ছা আমি প্রশ্নের মধ্যে যাচ্ছি, এটা ফুলটা একটা প্রপার নাউন, এটা নির্দিষ্ট একটা নাম, তাই প্রত্যেকটা ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার, আবার ভার্ব দিয়ে শুরু হচ্ছে, এটাও একটা রিকোয়েস্ট, তাহলে এটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা কি দেখেছি, ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কি? লেট দিয়ে শুরু হলে মেইন ভার্ব, যেমন এখানে প্রোটেক্ট মেইন ভার্ব দিয়ে শুরু হলে, এগুলো দিয়ে বাক্য শুরু হলে ধরে নিব যে এগুলো হচ্ছে অর্থ অনুসারে ইম্পারেটিভ সেন্টেন্স। আপনাদেরকে সেন্টেন্সের উপরে যখন ক্লাস নিব আমি এগুলো আনবো, ইম্পারেটিভ সেন্টেন্স। এখন আবার যদি বলি যেমন এটা ভার্ব, কাদেরকে রক্ষা করো? গার্লসদের, এটা একটা অবজেক্ট। তাহলে এই যে কোথায় রক্ষা করতে হবে, একটা স্থান, এই ফুলটা এটাই কিন্তু আবার অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখানে একটা কিন্তু কম্প্যারিজন করতে পারি আমরা, এই যে এটা তো বলেছি আমি প্রেপোজিশনাল ফ্রেজ, কিন্তু আবার এটা বলেছি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কেন? এটাও প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, এটাও তো প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে। এটা প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, এবার রক্ষা কোথায় করতে হবে, মানে এটাকে যদি প্রশ্ন করি ভার্বকে মডিফাই করে, নাম্বার ওয়ান। আর একটা হচ্ছে হয়ার দ্বারা প্রশ্ন করা হচ্ছে। আমরা দেখব যে যখন প্রেপোজিশন দ্বারা শুরু হলো, ওয়ার, ওয়াই, ওয়ান দ্বারা প্রশ্ন করা হলে বা হাউ দ্বারা প্রশ্ন করা হলে সেটাই হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কিন্তু এখানে এই চারটা থেকে কোনো একটারও প্রশ্ন করা হচ্ছে না, তাই প্রেপোজিশনের পরে যদি নাউন বা নাউন ফ্রেজ থাকে তখন এটা প্রেপোজিশনাল ফ্রেজ। এখানে এই কথাটা তাহলে আশা করি বুঝতে পেরেছেন, প্রেপোজিশন দ্বারা শুরু হলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রেপোজিশন দ্বারা শুরু হলে আবার প্রেপোজিশনাল ফ্রেজ। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা রাইটিংয়ের স্ট্রাকচার। আমরা যখন কোনো একটা সেন্টেন্স তৈরি করব, সেন্টেন্সের স্ট্রাকচার অনুসারে যেভাবে সেন্টেন্সটা তৈরি করব,
একদম বাক্যের শুরুতে বা বাক্যের শেষে প্রেপোজিশনাল ফ্রেজ আর অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো বাক্যের শেষে বা শুরুতে রাখবো। এখান থেকে একটা জিনিস কিন্তু গ্র্যাফ করতে পারেন। মনে করেন আপনি একটা সেন্টেন্স তৈরি করেছেন, খুব সেন্টেন্সটা হচ্ছে তো খুব সিম্পল একটা সেন্টেন্স, 3টা ওয়ার্ড দিয়ে। আপনি চাচ্ছেন সেন্টেন্সটাকে আরও বেশি বড় করতে, তাহলে আগে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা প্রেপোজিশনাল ফ্রেজ, পরে বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ প্রেপোজিশনাল ফ্রেজ আপনি অ্যাড করবেন। সেন্টেন্সটাও বড় হচ্ছে, আর প্রেপোজিশনাল ফ্রেজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ এগুলো দেন সাবজেক্ট ভার্ব অবজেক্টের বাইরে। এখান থেকে আমরা এই জিনিসগুলো কিন্তু শিখতে পারো। অর্থাৎ এখানে বলা হচ্ছে মহিলাদেরকে রক্ষা করতে হবে। শিশু উন্নয়ন শিশু বিকাশ কেন্দ্রে মধ্যে যে মানে মেয়েরা আছে তাদেরকে রক্ষা করতে হবে। বলেন, কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। এনি কোয়েশ্চেন? আমার কোশ্চেনটা ছিল যে অনাথ আশ্রম এবং শিশু উন্নয়ন কেন্দ্র এই দুটির মধ্যে পার্থক্য কি? আমরা জানি যে অনাথ আশ্রমে যে সকল শিশুদের বাবা মা নেই, অর্থাৎ লালন পালন কর্তা নেই, তারা কি এখানে থাকে, কিন্তু শিশু উন্নয়ন কেন্দ্রেতে কি ধরনের মানে কেমন ধরনের শিশুরা এখানে থাকে, এটা আমার একটি কোশ্চেন। এটা হচ্ছে দুইটা বিষয় আছে। শিশু উন্নয়ন কেন্দ্র হচ্ছে অনাথ আশ্রম, এটা বিশেষ করে হচ্ছে শিশু উন্নয়ন কেন্দ্রে অনেক সময় দেখা যায় ফ্যামিলির কিন্তু দুজনেই হচ্ছে তো কর্মজীবী, হাজব্যান্ডও জব করে, মেয়েরও জব করে। এটা তো সিম্পল বিষয়, এটা তো না বোঝার কিছু নাই। এখন অনেক ফ্যামিলি আছে হচ্ছে মনে করো তাদের কোনো রিলেটিভস নাই, তাদের সন্তানদেরকে তারা বিভিন্ন ধরনের চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারে হচ্ছে আপাতত রেখে যায় আর কি, ওদের তত্ত্বাবধানে রাখে। এরকম সরকারি মনে হয় এখানে দুইটা প্রতিষ্ঠানের কথা উল্লেখ করেছে, একটা ঢাকার আর একটা কথা উল্লেখ করেছে মনে হয় খুলনাই। এখন বুঝছেন? জি ভাইয়া, এমন কিছু ছিল আর কি। আচ্ছা, আমরা এরপর একটু দেখি। আমরা একই জিনিস যা বারবার রিপিট করব না, আমি একটু আমার রিডিং স্পিডটা একটু বাড়াবো এখন। মানে একদম লাইন বা লাইন ধরে ধরে তো আমি মানে অনেক দিন ধরে বলে আসতেছি, আমরা আস্তে আস্তে কিন্তু একটু অ্যাপ্রোচ করতে হবে। আচ্ছা দেখি, উই আর ডিপলি কনসার্নড, আমরা খুবই উদ্বিগ্ন চিন্তিত বাই দ্য এলিগেশন, যে অভিযোগগুলা মেড অ্যাগেইনস্ট দ্য, যে অভিযোগগুলো করা হয়েছে, এখানে মেড মানে তৈরি করা না, করা হয়েছে, এগেইনস্ট দ্য ফর্মার সুপারিনটেন্ডেন্ট, যে সাবেক প্রধান, দ্য গভর্নমেন্টস চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার, যে সরকারি যা শিশু বিকাশ কেন্দ্রের যে সুপারিনটেন্ডেন্ট সাবেক, ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে সেগুলো নিয়ে আমরা খুবই চিন্তিত। ফর গার্লস, বিশেষ করে মহিলাদের জন্য। এটা কোথায়? ইন খোনাবাড়ি, গাজীপুরের মধ্যে অবস্থিত। তাহলে এই সেন্টেন্সটা এখানে আমরা যদি দেখি, উই হচ্ছে দ্য সাবজেক্ট, আর হচ্ছে যে এখানে মেইন ভার্ব, লিঙ্কিং ভার্ব। ডিপলি কনসার্ন এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, ডিপলিটা হচ্ছে দ্য অ্যাডভার্ব এবং কনসার্ন হচ্ছে যে এখানে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ মিলে সেটা হচ্ছে দেন অ্যাডজেক্টিভ ফ্রেজ। যদি পরবর্তীতে একটা নাউন থেকে যেত তাহলে আবার ফুল নাউন ফ্রেজ হয়ে যেত। আচ্ছা, এই যে অভিযোগগুলো করা হয়েছে এইখানে দেখেন, এটা অলরেডি হচ্ছে দ্য ফাইনাইট ভার্ব। তাহলে এই যে এটা একটা সিম্পল সেন্টেন্স, একটা সিম্পল সেন্টেন্সে ফাইনাইট ভার্ব হয় একটা, তাহলে মেড আদার্স কোনো যদি ভার্ব আনে সেটা অবশ্যই নন ফাইনাইট ভার্ব। এখন নন ফাইনাইট ভার্বের অনেক রূপ আছে, টু প্লাস ভার্বের বেস ফর্মও আছে, ভার্ব প্লাস আইএনজিও আছে, ভার্বের ফিফি ফর্মও কিন্তু আছে। এখন কেন নন ফাইনাইট ভার্ব হিসেবে এটা টু মেক হলো না, এই জিনিসগুলো জানতে হবে। এটা কেন মেকিং হলো না, কেন হলো না, কেন পাস্ট পার্টিসিপল ফর্ম? আপনাদেরকে আমি ইনফিনিটিভের ব্যবহার, প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার এগুলো শিখিয়েছিলাম। তবে মনে করুন এটাতে অভিযোগটা তো আগে থেকে করা হয়েছে, পেসিভ, এটা হয়ে গিয়েছে, যে কাজটা হয়ে গিয়েছে সেটা পেসিভ অর্থে ইউজ করতে হবে, এবং পেসিভ অর্থে ইউজ করলে সেটা হচ্ছে দ্য ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এই জন্য আর এগেইনস্ট মানে এখানে এটা একটা প্রেপোজিশন যেটা বিরুদ্ধে বোঝায়, এবং একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে যে ফুল এই সেন্টেন্সটা হচ্ছে যে একটা সিম্পল সেন্টেন্স। ওই যে কিছুক্ষণ আগে একটা কথা বলেছি না আপনাদেরকে, এই যে দেখেন এই অংশটা, এ ফুল, এটা একটা হচ্ছে দ্য অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে দেখেন আমি কিছুক্ষণ আগে বলেছিলাম বাক্যের শেষে বা শুরুতে হচ্ছে দ্য অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা প্রেপোজিশনাল ফ্রেজ ইউজ করা হয়। এখন মনে করুন এখান থেকে যদি একটা বিষয় করি, আমরা সেন্টেন্সটাকে কীভাবে এনলার্জ করব,
একটা সেন্টেন্স মনে করুন আপনি জানেন শুধু এতটুকু পর্যন্ত, পরীক্ষার মধ্যে এতটুকু লিখেছেন, আপনি জানেন যে এতটুকু, কিন্তু এই অংশটা কীভাবে বড় করা হয়েছে। আপনি যখন লিখতে যাবেন আপনার মুখ দিয়ে কথা আসতেছে না, কিন্তু আপনি মুখস্থ করার চেষ্টা করবেন না। আপনাকে যে কোনো একটা বিষয়ে কিন্তু আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ হচ্ছে আপনাকে হেডওয়ার্ড দৌড় অংশ, যেমন উদ্বিগ্ন কেন হয়েছে, উদ্বিগ্ন কী বিষয়ে, তাহলে উদ্বিগ্ন হওয়ার কারণ দেখেন, আবার উদ্বিগ্নটার কারণ কার বিরুদ্ধে, স্টেপ বাই স্টেপ আসতেছে, এবং উনি কোথায় অবস্থান করেন, ওনার একটা ইন্ট্রোডাকশনস, এবং আবার এটাকে ধরে আবার এটা কোথায় অবস্থিত, এভাবে স্টেপ বাই স্টেপ একটার উপর ভিত্তি করে আরেকটা আস্তে 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 সেন্টেন্সটা বড় করতে হবে। এরপর দেখেন রিপোর্টেডলি মানে প্রতিবেদন অনুসারে, এটাকে আবার আমি এভাবেও লিখতে পারতাম, অ্যাকর্ডিং টু রিপোর্ট, প্রেপোজিশন অফ ফ্রেজের মাধ্যমে, ভুল হবে না, অ্যাকর্ডিং টু রিপোর্ট এভাবেও বলা যাবে। রিপোর্ট অনুসারে মানে সংবাদপত্রের যে একটা প্রতিবেদন করা হয় সে প্রতিবেদন অনুসারে, এটাকে আবার রিপোর্টেডলিও বলা যাবে। এখন এটা প্রেপোজিশন অফ ফ্রেজ হয়ে যাবে, কিন্তু এখন কিন্তু এটা অ্যাডভার্বিয়াল ট্রানজিশনাল একটা ওয়ার্ডস। তো বাক্যের শুরুতে যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকলে সাবজেক্টের আগে কমা হবে। 6 রেসিডেন্টস, 6 জন বাসিন্দা অফ দ্য সেন্টার, ওই সেন্টারের যে 6 জন বাসিন্দা অ্যাকিউজড অভিযুক্ত করেছিল মোহাম্মদ সিতারুজ্জামান অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট, অর্থাৎ এই ব্যক্তির বিরুদ্ধে অভিযুক্ত করেছিল। এটা ফার্স্ট টেন্সে, তাহলে এই দেখেন এটা মেইন ভার্ব। তাহলে 6 রেসিডেন্টস অফ সেন্টার এটা হচ্ছে দ্য সাবজেক্ট নাউন ফ্রেজ, এবং অ্যাকিউজের পরে কার বিরুদ্ধে করেছিল, ওনার বিরুদ্ধে করেছিল এই বিষয়টা, এটা একটা অবজেক্ট, তাহলে এটা একটা ট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা যখন সেন্টেন্সটা যখন বড় করতে যাব আর একটা বিষয় শিখতে পারি, যেমন সাবজেক্ট আমি উল্লেখ করলাম, আমি যে ভার্বটা উল্লেখ করেছি সেটা হচ্ছে যে মনে করুন ট্রানজিটিভ ভার্ব, তাহলে আমাকে ধরেই নিতে হবে এই ট্রানজিটিভ ভার্ব অনুসারে এটাকে বেস করে একটা অবজেক্ট আনতে হবে। তাহলে একটা সেন্টেন্সে ট্রানজিটিভ ভার্বযুক্ত সেন্টেন্সটাকে যখন আপনি গঠন করতে যাবেন, সেন্টেন্সটা বিল্ড আপ করতে যাবেন, প্রথমে সাবজেক্ট, তারপরে হচ্ছে যে ভার্ব, তারপরে হচ্ছে যে অবজেক্ট। এর বাইরে এক্সট্রা যেগুলো আনবেন সেগুলো হচ্ছে যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আদার্স কিছু। এখন মনে করেন আপনি লিখেছেন এতটুকু পর্যন্ত, ওনার বিরুদ্ধে অভিযোগ করেছে, এখন আবার এটাকে হেডওয়ার্ড করে এটাকে এক্সপ্লেইন করেছে। দেখেন মানে একটার পরিবর্তে আরেকটা, ঠিক এটাকে এক্সপ্লেইন করতে গিয়ে এটাকে হেডওয়ার্ড হিসেবে ধরতে হচ্ছে, বেস ওয়ার্ড হিসেবে ধরতে হচ্ছে, তাহলে এটার ব্যাখ্যা দিচ্ছে। ব্যাখ্যাটা কি দেখেন, ইনক্লুডিং কলিং দ্যাম, ইনক্লুডিং এটা একটা প্রেপোজিশন, আপনাদেরকে আমি আগেও বলেছিলাম ইনক্লুডিং, এরপরে হচ্ছে রিগার্ডিং, এটাও প্রেপোজিশন, কনসার্নিং এটাও প্রেপোজিশন, এগুলোকে বলা হয় পার্টিসিপাল প্রেপোজিশন। যেমন সে বিষয়টা কি, প্রেপোজিশনের পরে কিন্তু বা প্লাস আইএনজি হয়। দেখেন কলিং দেম, তাদেরকে ডাকতো, এলোন একাকি, ইনটু হিজ রুম, তার রুমের মধ্যে একাকি ডেকে, টাচ ইন দেম ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি, তাদেরকে অযৌক্তিকভাবে, তাদেরকে খুব বিশ্রীভাবে, খুব নেগেটিভলি তাদেরকে টাচ করতো, অ্যান্ড ফোর্স ইন দেম, তাদেরকে বাধ্য করতো, টু ওয়াচ পর্নোগ্রাফি, নেগেটিভ কিছু দেখতে তাদেরকে কিন্তু বাধ্য করতো। এখন দেখেন এটাও একটা তথ্যবহুল সেন্টেন্সটা কীভাবে বিল্ড আপ করা হয়েছে দেখেন। এই সেন্টেন্সটা আমি যদি গ্রামেটিক্যালি বিশ্লেষণ করি, একদম খুব অনেক বড় একটা সেন্টেন্স, অনেকগুলো সেন্টেন্সকে একটা সেন্টেন্সে আবদ্ধ করেছে। সাপোজ মনে করো অভিযোগ করেছে, এটা একটা বিষয়, এই যে ইনক্লুড করেছে এটা একটা বিষয় দিয়ে একটা সেন্টেন্স তৈরি করা যায়, ঠিক আছে। তাদেরকে টাচ করতো, এটা একটা বিষয়, তাদেরকে আবার বাধ্য করতো, এটা একটা বিষয়। তাহলে আপনি দেখেন বার প্লাস আইএনজি, বার প্লাস আইএনজি, বার প্লাস আইএনজি, প্রত্যেকটা হচ্ছে যে জেরান্ডিয়াল ফ্রেজ, এই যে বা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, প্যারালেল স্ট্রাকচার। তাহলে এটাও একটা ভার্ব, ফাইনাইট নন ফাইনাইট ভার্ব, এটাও একটা ভার্ব নন ফাইনাইট ভার্ব, এটাও একটা ভার্ব নন ফাইনাইট ভার্ব, কিন্তু একমাত্র ফাইনাইট ভার্ব আছে এখানে কিন্তু একটা। তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্স, একটা ফাইনাইট ভার্ব, একটা সাবজেক্ট। এখন আসেন সেন্টেন্সটা কীভাবে গ্রেফ করেছে, একসাথে করেছে। ওই যে মনে করুন এভাবে বলতে পারি ইনক্লুডিং কলিং দেম, তাহলে আমি বলতে পারি হি কল্ড দেম। এই যে দেখেন হি কল্ড দেম, সিকোয়েন্সিয়ালি যদি বলি, সাপোজ দেখেন ফুল স্টপ, দেন তাদেরকে কি করতো, খেয়াল করেন, তাদেরকে টাচ করতো,
তাহলে দেন হি উড টাচ দেম, তাদেরকে টাচ করত। এভাবেই হচ্ছে যে সিকোয়েন্সিয়ালি কিন্তু যাচ্ছে আলাদা আলাদা করে সেন্টেন্স করে। কিন্তু এইভাবে যদি আমি লিখতাম, লেখার একটা গুণগত মান বৃদ্ধি পাচ্ছে না। তাহলে আমি কি করতে পারি, এটা একটা ফ্রেজ করেছি, এটাকে একটা ফ্রেজ করেছি, ঠিক এই সেন্টেন্সের এটা একটা ফ্রেজ করেছি। তাহলে প্রত্যেকটা সেন্টেন্সের জন্য একটা সেম লেভেলের ফ্রেজ করেছি, প্যারালাল স্ট্রাকচার। এভাবে অনেকগুলো সেন্টেন্সকে ফ্রেজে রূপান্তর করার মাধ্যমে, মানে বাক্যের সমান্তরাল কন্ট্রোল করে অনেকগুলো সেন্টেন্সকে একসাথে করা হয়। এই সেন্টেন্সটা খুব গুরুত্বপূর্ণ, আমি মার্ক করলাম। মানে এই সেন্টেন্স থেকে আপনি শিখতে পারবেন কীভাবে অনেকগুলো সেন্টেন্সকে কম্বাইন করবেন। কোনো কোয়েশ্চেন থাকে? I have a doubt. Yes, any questions in this part? Yes, this question is my personal. I don't know what about others. That is, when I've been watching a big sentence, I cannot translate it into Bengali. এটা আমার জন্য অনেক বড় একটা উদ্বিগ্নতা তৈরি করে যে আমি কিভাবে এই সেন্টেন্সটাকে বাংলায় রূপান্তর করব। আচ্ছা, আমি প্রথমেই দেখি এটা কিভাবে করব। Yes, I try to give you a simple hints and try to pay your attentions. Reportedly, প্রতিবেদন অনুসারে 6 জন বাসিন্দা ওই কেন্দ্রের এই যে সেতারুজ্জামানের সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ করেছিল। যেমন তাদেরকে রুমে ডেকে নিত, তাদেরকে অযৌক্তিকভাবে, খুব বিশ্রীভাবে তাদেরকে স্পর্শ করত এবং তাদেরকে পর্নোগ্রাফি দেখতে বাধ্য করত। এখন আপনি যখন করবেন, ইংলিশ যেভাবে করেন একদম ধাপে ধাপে ধাপে, ঠিক সেভাবে কিন্তু বাংলাটা না আসতে পারে। বাংলাটা হচ্ছে যে কিন্তু এদিক এদিক হতে পারে। তাহলে ফুলটাকে আরও সিম্পলি বলেন, প্রতিবেদন অনুসারে দাবি করা হচ্ছে যে ওই কেন্দ্রের 6 জন বাসিন্দা সেতারুজ্জামানের যৌন হয়রানির বিষয়ে অভিযোগ করেছিল। যেমন তাদেরকে বাধ্য করে রুমে রাখত, তাদেরকে অযৌক্তিকভাবে স্পর্শ করত, তাদেরকে পর্নোগ্রাফি দেখতে বাধ্য করা হতো। এই যে হয়ে গিয়েছে। তো আপনি যখন ফুল সেন্টেন্সটাকে যখন ট্রান্সলেশন করতে যাবেন, প্রথমে সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে গেলে ভুল করবেন। আপনাকে আগে প্রথমে স্টেপ বাই স্টেপ কিন্তু আপনি ট্রান্সলেশন করবেন, এই অভ্যাসটা করবেন। আপনি যখন স্টেপ বাই স্টেপ ট্রান্সলেশন করবেন, আবার ফুল বাক্যটাকে এগুলো হচ্ছে যে কম্বাইন করবেন, অটোমেটিক্যালি সেটা আপনার ব্রেন স্টর্ম হবে। কিন্তু একসাথে ট্রান্সলেশন করতে গেলে ভুল করবেন। এনি কোয়েশ্চেন্স? No, there is no issue. Okay, then there are also allegations of threat. তাদের বিরুদ্ধে আরও অভিযোগ আছে, যেমন হুমকির বিষয়, ব্রাইভ থেকে ব্রাইভারি। কেন? এই যে নাউন ঘুষের অভিযোগ, এই যে অ্যান অ্যাটেম্প, এমন একটা প্রচেষ্টা টু মেক দ্য প্রেগনেন্ট গার্লস আন্ডারগো অ্যান অ্যাবর্শনস, মানে তাদেরকে এমনভাবে হচ্ছে, মানে এটা হচ্ছে যে মানে খুব নেগেটিভ ভাবে। আপনারা হয়তো বুঝতে পেরেছেন বিষয়টা, আমার বলতেও এখানে একটু দ্বিধা হচ্ছে। এই জিনিসগুলো তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়। দ্য রেসিডেন্ট সাবমিটেড, এই বাসিন্দাগুলো সাবমিটেড এ রিটেন কমপ্লেন্ট, তার বিরুদ্ধে হচ্ছে একটা লিখিত অভিযোগ তারা ইস্যু করেছিল। রিটেন ফার্স্ট পার্টিসিপল অ্যাগেনস্ট হিম, তার বিরুদ্ধে গত জুলাইয়ে কিন্তু তার বিরুদ্ধে একটা অভিযোগ করেছিল। এগুলো খুব দ্রুত পড়তেছি, এগুলো হয়তো আপনারা বুঝতেছেন। সেতারুজ্জামান ওয়াজ ইভেনচুয়ালি, অবশেষে সাসপেন্ডেড, তাকে আপাতত হচ্ছে যে জাস্ট বহিষ্কার করা হয়েছিল সাময়িকভাবে। সাসপেন্ডেড মানে হচ্ছে যে একদম। কোশ্চেন করি এখানে, এই যে ওয়াজ এবং সাসপেন্ডেড এর মাঝে ইভেন্চুয়ালি একটা, আপনি এটা অ্যাডভার্ব নাম বলছিলেন না, দিস ইজ দ্য অ্যাডভার্ব। নামটা ভুলে গেছি ভাই। এটা হচ্ছে যে একটা অ্যাডভার্ব, অবশেষে। এটা কেমন যেন নাম বলছিলেন? এটা সিকোয়েন্স অফ অ্যাডভার্ব। জি ভাই। হ্যাঁ, মানে অবশেষে মানে কি একটা ধারাবাহিকতা আছে। কেন ইউজ করেছে, এটাও একটা আপনি গুড কোয়েশ্চেন করেছেন। মনে করুন না, আপনাদেরকে বললাম না, একটা ক্রনোলজিক্যাল অর্ডার আপনাকে মেনটেন করতে হবে রাইটিংয়ের মধ্যে। ক্রনোলজিক্যাল অর্ডার মানে কি, প্রত্যেকটা কিছুর একটা ধারাবাহিকতা আছে। আচ্ছা, যেমন মনে করুন আমি আপনাদেরকে প্রথমেই হচ্ছে যে ইনফর্ম করেছি কয়টা ক্লাস নেব, তারপর আপনাদেরকে হচ্ছে আমি লিঙ্ক দিয়েছি, আপনারা ঢুকেছেন, তারপর আমি ক্লাস করাচ্ছি। এই যে আমার কথাগুলোর একটা ক্রনোলজিক্যাল আছে। ঠিক অনুরূপভাবে তাকে তো হুট করে সাসপেন্ডেড করা হয়নি, তার বিরুদ্ধে অভিযোগ আছে। তাহলে আগে অভিযোগগুলো আমি দাখিল করেছি, যুক্তি দেখিয়েছি,
তারপরে তাকে সাসপেন্ড করা হলো। তাহলে এই যে দেখেন আগের কথাগুলোর সাথে তার সাসপেন্ড করা হচ্ছে, এটা একটা ক্রনোলজিক্যাল অর্ডার মেনটেন হয়েছে। এক্ষেত্রে আমি এই জন্য এটা একটা অ্যাডভার্বিয়াল কানেক্টর বা এটা একটা অ্যাডভার্ব ইউজ করলাম ইভেন্চুয়ালি, এই জন্য অবশেষে। অর্থাৎ কোথায় কখন কোন অ্যাডভার্ব কোন কানেক্টরস ইউজ করবেন এই জিনিসগুলো মাথায় রাখবেন। আচ্ছা, তাকে সাসপেন্ডেড করা হলো, এটা কিন্তু প্যাসিভ। তাহলে সাসপেন্ডেড করা হলো বলেছি, তার মানে কি সে নিজে নিজে সাসপেন্ডেড হয় না, কর্তৃপক্ষের মাধ্যমে সাসপেন্ডেড করা হলো। কথাটা দেখেন, এটাকে ট্রান্সলেশন করা জানতে হবে, এটা প্যাসিভ। অর্থাৎ এখন আবার যদি বলেন তাহলে স্যার আপনি এভাবে বললেন না কেন, কর্তৃপক্ষ সেতারুজ্জামানকে সাসপেন্ড করেছিল, বহিষ্কার করেছিল, এভাবেও আবার বলতে পারবো না, কারণ এটা ডিরেক্টলি যে প্যাসিভ হচ্ছে, খাড়া করেছে, এটা যেহেতু উজ্জ্ব আছে, আমি এই জন্য কর্তৃপক্ষের কথাটা উল্লেখ করব না, তখনও কিন্তু অনুবাদটা ভুল হবে। খেয়াল করেন, আমি কিন্তু আপনাদেরকে কিন্তু ইংলিশ থেকে বাংলা আর অনুবাদ কিন্তু এখানে একসাথে করে ফেলবো, যে কিন্তু বাংলা থেকে ইংলিশ অনুবাদ করাবে সেটা আলাদা ক্লাস, এটাই ঠিক আছে। ফলোইন মানে এখানে আফটার, পরে, অ্যান ইনভেস্টিগেশন, একটা তদন্তর পরে, এটা ইনভেস্ট থেকে ইনভেস্টিগেশন। আপনারা ওয়ার্ড ফরমেশন, ওয়ার্ড অ্যানালাইসিসগুলো খুব ভালো করে করবেন, আমি প্রত্যেকটা করা সম্ভব না, এগুলো অনেক করেছি, আপনাদেরকে অনেকগুলো বোঝানোর চেষ্টা করেছি। একটা তদন্তের পরে যে তদন্তটা কমা কেন দিয়ে এলো, মানে এই ইনভেস্টিগেশন সম্পর্কে এটাকে অ্যানালাইসিস করা হয়েছে, এটাকে এক্সপ্লেইন করেছে। অল নিড টু বি ক্লিয়ার্ড, এটা ক্লিয়ার হওয়ার পরে অফ দ্য এলিগেশন, এই অভিযোগগুলো, এটা সাবসিকুয়েন্সিয়াল ডিপার্টমেন্টাল, ধারাবাহিকভাবে ডিপার্টমেন্টাল, যেটা বিভাগ ভিত্তিক, হিয়ারিং, শুনানি, হিয়ারিং মানে শুনানি, অন দ্য গ্রাউন্ডস। এখানে দেখেন এটা একটা কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অন দ্য গ্রাউন্ড মানে এখানে হচ্ছে ধাপে ধাপে, স্টেপ বাই স্টেপস। অন দ্য গ্রাউন্ড মানে হচ্ছে কারণও বোঝায়, কিন্তু এখানে গ্রাউন্ড মানে কিন্তু এভাবে বোঝানো হচ্ছে, কিন্তু একটু মাথা রাখবেন। কিন্তু আপনাদেরকে একটা বিষয় বলি, সেটা হচ্ছে ট্রান্সলেশন সবসময় কিন্তু ডিরেক্ট মিনিং দিয়ে হবে না, আপনাকে কিছু কিছু বিষয় হচ্ছে দ্য কলোকিয়াল মিনিং মাথা রাখতে হবে। হোয়াট ডু মিন অ্যাবাউট দ্য কলোকিয়াল, মানে এমন কিছু ভাষা যেগুলো মুখস্থ বিদ্যা, স্বাভাবিকভাবে ইউজ করা হয়। কিন্তু যেমন আমি যদি বলি, সাপোজ এক্সাম্পল, ঠিক আছে, আমি চা খাই, তাহলে বা আমি কফি খাই, তা আমরা বলি আই টেক টি, এখানে তো আই ড্রিঙ্ক বললাম না, কিন্তু আমি যদি পানি পান করে আই ড্রিঙ্ক ওয়াটার, তাহলে এখানে সচরাচর কিন্তু টেক হচ্ছে। টেকটা কেন হচ্ছে ড্রিঙ্ক না হলে, এটা একটা কলোকুয়াল। তো কোনো কোনো জায়গায় হচ্ছে যে কিছু এরকম কিছু প্রচলিত কিছু ওয়ার্ডস আপনাকে এগুলো জানতে হবে। তো এগুলো কি করবেন জানেন, এগুলো হচ্ছে তো আপনি কিন্তু যখন পড়তে যাবেন, অ্যানালাইসিস করতে যাবেন, এগুলো একটু, যেমন এটা অন দ্য গ্রাউন্ড মানে হচ্ছে যে কোনো একটা কাজ ধারাবাহিকভাবে হয়ে যাওয়া বা ওই কাজের কারণ বোঝাতেই আপনাকে এগুলো হচ্ছে নোট করে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, এগুলো মুখস্থ বিদ্যা। তাহলে এখানে কি বলা হচ্ছে, এই অভিযোগগুলো দ্যাট অ্যালিগেশন ওয়ার নট দ্য প্রুভেন বিয়ন্ড ডাউট, যদিও কিন্তু তার বিরুদ্ধে কিন্তু এই অভিযোগগুলো ওয়ার নট প্রুভেন, এগুলো কিন্তু প্রমাণিত হয় নাই বিয়ন্ড ডাউট, কোনো সন্দেহ ছাড়া। তার মানে বিষয়টা বোঝানো হচ্ছে যে সেটা হচ্ছে সেতারুজ্জামানকে হচ্ছে যে কিন্তু একটা ইনভেস্টিগেশনের পরে হচ্ছে যে সাসপেন্ড করা হয়েছিল, যদিও ক্লিয়ার হয়ে গিয়েছিল অভিযোগগুলা যে বিভিন্ন দাফে দাফে যে শুনানির পরে, কিন্তু এই অভিযোগগুলো কিন্তু কোনো সত্যতা প্রমাণিত হয় নাই। তার মানে এখানে কি বোঝানো হয়েছে, এখানে হচ্ছে যে যেটা পার্শিয়ালি কিন্তু ইনভেস্টিগেশন হয়েছে, পক্ষপাতিত্বমূলক হচ্ছে, অর্থাৎ জাস্টিস হচ্ছে যে কি হয় নাই, সঠিকভাবে হয় নাই, রাইটার এটাকে ইন্ডিকেশন করা হচ্ছে, এটা কিন্তু মাথায় রাখবেন। আর এখানে আমরা দেখেছি এটা সেন্টেন্স ইজ দ্যাট, ইজ দিস আ কমপ্লেক্স সেন্টেন্স? ইয়েস, দিস ইজ দ্য মেইন ক্লজ। এবং দ্যাট, এই যে দ্যাট, এটা হচ্ছে একটা আপনার সাবঅর্ডিনেট ক্লজ। হ্যাঁ, সাবঅর্ডিনেট ক্লজ, এবং এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। কেন অ্যাডজেক্টিভ ক্লজ? দ্যাট মানে ডেটের অ্যান্টিসিডেন্ট কি, ডেট কাকে ইন্ডিকেশন করে, ওই দ্য গ্রাউন্ডসগুলাকে। গ্রাউন্ডস মানে কি, ওই যে কারণগুলো, অভিযোগগুলো, এখানে গ্রাউন্ডস মানে কি, এলিগেশনগুলোকে বোঝানো হচ্ছে, কারণগুলোকে, স্টেপগুলোকে বোঝানো হচ্ছে। মানে হিয়ারিং অন দ্য গ্রাউন্ডস মানে কি, ওই অভিযোগগুলোর শুনানির ভিত্তিতে ধারাবাহিকভাবে, এটার ফুল ট্রান্সলেশন, ধারাবাহিকভাবে তার বিভাগ ভিত্তিক অভিযোগগুলোর শুনানির ভিত্তিতে, কথাটা এরকম। তাহলে দ্যাট হচ্ছে যে গ্রাউন্ডসকে ইন্ডিকেশন করে। তাহলে আমরা বলেছিলাম কোনো একটা কনজাংশন, কোনো একটা রিলেটিভ প্রোনাউন যখন যে নাউনকে ইন্ডিকেশন করে, সে নাউনটা যদি পাশাপাশি দিতে থাকে, তাহলে আমি বলেছিলাম এটা হচ্ছে একটা রিলেটিভ ক্লজ, এবং রিলেটিভ ক্লজ সবসময় অ্যাডজেক্টিভ ক্লজ। একটা বিষয় আমি আপনাদেরকে বলেছি, রিলেটিভ ক্লজ হচ্ছে যে
রাইটিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি রিলেটিভ প্রোনাউন দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করবেন, রিলেটিভ প্রোনাউন এমনভাবে ইউজ করবেন এখানে যে নাউনটা আছে সে নাউন অনুসারে কিন্তু রিলেটিভ প্রোনাউনটা কিন্তু আনতে হবে, কিন্তু এটা মাথায় রাখতে হবে। এবং এটাও কিন্তু একটা ফেসিভ অংশ, এটাও কিন্তু ফেসিভ অংশ। এখানে আর একটা বিষয় আমরা লক্ষ্য করতেছি, কোন সেন্টেন্সটা হচ্ছে যে অ্যাক্টিভে লিখবো, কোন সেন্টেন্সটা হচ্ছে যে ফেসিভে লিখবো। যেমন এখানে দেখেন আমি যদি খুব বিষয় এখন এটা কিন্তু ডিরেক্টলি তারা মেয়েগুলা যা ওই স্থানের কয়েকজন বাসিন্দা সরাসরি তার বিরুদ্ধে অভিযোগ করেছে। তাহলে কারা অভিযোগ করেছে সুনির্দিষ্ট ব্যাপারে রাইটারের কোনো দ্বিধা নাই, যে রিপোর্ট করেছে সাংবাদিক তার কোনো দ্বিধা নাই, এটা অ্যাক্টিভে লিখতেই পেরেছে। কিন্তু রাইটার কিন্তু এখানে সংশ্লিষ্ট কারা তদন্ত করেছে, সরকারের তো এটা গোয়েন্দার বিষয়, সরকার তো প্রকাশ করো না এটা কারা কারা তদন্ত করেছে, ঠিক আছে, কোন সিআইডি বা কোন কর্তৃপক্ষ তদন্ত করেছে। রাইটারের কাছে যেহেতু অজানা, তাহলে রাইটার এটাকে কিন্তু সরাসরি কাউকে দোষারোপ করে যে মানে এই তদন্তটা হচ্ছে ওনারা ভুল করেছে এভাবে বললে হচ্ছে ওনার বিরুদ্ধে মামলাও করতে পারবে আইসিটি অ্যাক্টে। তাহলে উনি হচ্ছে যে যেহেতু কাউকে মেনশন না করে এই জন্য ফেসিভে লিখেছে আর কি। আপনাকে বুঝতে হবে আপনি যখন লিখতে যাবেন কোন সেন্টেন্সটা আপনি অ্যাক্টিভে লিখবেন, কোন সেন্টেন্সটা হচ্ছে যে প্যাসিভে লিখবেন। বিশেষ করে হচ্ছে যে একটা সেন্টেন্সে যখন সাবজেক্ট যখন আপনি কিন্তু বুঝতে পারতেছেন না, বুঝতে পারলেও কিন্তু আপনি এটা সুনির্দিষ্ট করে উল্লেখ করলেও কিন্তু এটা মিনিংলেস হচ্ছে বা এটা একটা কন্ট্রোভার্সিয়ালি হচ্ছে, বিতর্কিত হচ্ছে, তখন আপনি সাবজেক্টটা উল্লেখ করবেন না, তখন এটা প্যাসিভ। আর তাছাড়া একটা তাহলে এখান থেকে আর একটা জিনিস বুঝতে পারতেছেন, একটা প্যারাগ্রাফ লিখতে গেলে প্যাসিভ এবং অ্যাক্টিভের সম্মিশ্রণে লিখতে হবে, তাহলে এটা কিন্তু একটা গ্রামেটিক্যাল একটা বিন্যাস হচ্ছে। হ্যাঁ, এখানে কোনো কোয়েশ্চেন থাকলে করেন, আমরা পরবর্তী প্যারাগ্রাফে কিন্তু অ্যাপ্রোচ করব। এখানে একটি কোশ্চেন আছে, এই প্যারার মধ্যে এই যে লাস্ট যে সেন্টেন্সটা আছে এখানে তো লেখকের আর কি বোঝা যাচ্ছে যে এখানে তিনি আর কি সমালোচনা করেছেন এই বিষয়টা নিয়ে। তাহলে এই লাইনটাকে মানে সামারাইজের মধ্যে ইনক্লুড করা যাবে না? এটা অবশ্যই উল্লেখ করা যাবে। তো মানে এটার মূল সামারিটা কি? এখানে মূল সামারিটা হচ্ছে যে এক লাইনের মাধ্যমে যদি আমরা সামারি করি, যদিও তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, বাট অভিযোগ করা হলো কিন্তু বাট দিস এলিগেশন ওয়াজ নট দ্য অ্যাকিউরেটলি জাস্টিফাইড, এটা সঠিকভাবে কি হয় না, জাস্টিফাই হয় নাই, এটাই হচ্ছে সামারি। লাস্টের কথাটা আসতেছে, তো এটাই হচ্ছে যে মূল কথা, বুঝছেন? জি ভাই, এখানে সমস্যা নাই। হ্যাঁ, বুঝতে পারছি। মাঝখানেরটা আপনারা পড়ে নেবেন, এটা হচ্ছে যে কোথায় কোথায় আছে সেটা বলা হয়েছে। এরপরটা দেখেন, পরেও যদি দেখি আমরা দ্য অফিসিয়ালস, এই যা দেখেন আমরা আরেকটা কিন্তু রিলেটিভ প্রোনাউন পাচ্ছি, খেয়াল করবেন কিন্তু রিলেটিভ প্রোনাউন আমি বারবার বলতেছি এটা সেন্টেন্সের স্ট্রাকচারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দ্য অফিসিয়াল হু কন্ডাক্টেড দ্য রিসেন্ট ইনভেস্টিগেশনস, যারা দায়িত্বরত ব্যক্তিরা যারা এই তদন্তটা পরিচালনা করেছেন, ইন দ্য কেস, এই বিষয়ে রিপুটেডলি প্রতিবেদন অনুসারে সেড দ্যাট, যে বলেছে যে দ্যাট ক্লিয়ারিং সেতারুজ্জামান ওয়াজ নট দ্য জাস্টিফাইড, মানে এই যে এটা ক্লিয়ার করা হয়েছে সেতারুজ্জামানের যে বিষয়গুলো হচ্ছে, যে অভিযোগগুলো হয়েছে এগুলো কোনো কিছু কি হয় নাই বা এরকম কোনো কিছু জাস্টিফাই করা হয় না তার বিরুদ্ধে, তাকে বেকসুরভাবে খালাস দিয়েছে হচ্ছে, এরকম বলা হচ্ছে। এখন আমি যদি দেখি এই সেন্টেন্সটার মধ্যে প্রথমে যদি দেখি, এই যে দেখেন এটা একটা রিলেটিভ প্রোনাউন, হু মানে কি, হু মানে দ্য অফিসিয়াল, তাহলে রিলেটিভ প্রোনাউন দেখে রিলেটিভ প্রোনাউন। এখন মনে করেন এই যে হুটা যারা করেছে, আপনি সব সময় রিলেটিভ প্রোনাউন, আমি বারবার বলতেছি নাউন বা নাউন ফ্রেজ রিলেটিভ প্রোনাউন প্লাস আপনি বাকি অংশটা, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন যখন বাক্যে ইউজ করবেন, যে নাউন বা নাউন ফ্রেজের পরিবর্তে রিলেটিভ প্রোনাউন ইউজ করা হয়েছে, এটা পাশাপাশি থাকতে হবে। এটা যদি মাঝখানে যদি কোনো ওয়ার্ড পড়ে যায় এই নাউনকে নির্দেশ করে সে নাউনের মাঝখানে, তাহলেও কিন্তু এটা কিন্তু ভুল হবে, এটা কিন্তু হবে না, কিন্তু মাথায় রাখবেন। সাপোজ আমি যদি একটা এক্সাম্পল বলি, আপনাদেরকে যদি বোঝানোর চেষ্টা করি, আপনারা একটা সেন্টেন্সের মাধ্যমে আমরা একটু ক্লিয়ার করি, তাহলে আপনারা বিষয়টা হচ্ছে যে বুঝবেন। আমি একটা সেন্টেন্স দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন। এখন মনে করুন হ্যাঁ, আমি যদি বলি হি ইজ আ ফেমাস, খেয়াল করবেন, ফেমাস ডক্টর, এটা একটা সেন্টেন্স ইন্ডিভিজুয়াল,
নাম্বার 1। নাম্বার 2, আবার বলেছি আই ম্যাট হিম ইন আ ট্রেন। এখন এই দুইটা সেন্টেন্স ইন্ডিভিজুয়াল সেন্টেন্স, এখন আমি চাচ্ছি যে দুইটা সেন্টেন্সকে আপনি কম্বাইন করেন। মনে করেন আমি এটা একটা আপনাদেরকে সেন্টেন্স কম্বিনেশন শেখাচ্ছি, দুইটা সেন্টেন্স, তার দুইটা সেন্টেন্স কীভাবে কম্বাইন করবে, রিলেটিভ প্রোনাউন ইউজ করার মাধ্যমে কিন্তু কম্বাইন করব। এখন রিলেটিভ প্রোনাউন ইউজ করার মাধ্যমে যদি আমি কম্বাইন করি, এটা যদি প্রথমে যদি আপনি এভাবে করেন, সাপোজ এভাবে আপনি যদি এভাবে করেন যে প্রথমে আমি যদি করি আই ম্যাট হিম, মনে করেন এভাবে করছেন, আই ম্যাট হিম ইন এ ট্রেন হু ইজ আ ফেমাস ডক্টর। তাহলে দেখেন, অর্থাৎ দুইটা সেন্টেন্সকে আমি একটা কমপ্লেক্স সেন্টেন্সে কম্বাইন করতেছি, মাঝখানে একটা রিলেটিভ প্রোনাউন ইউজ করলাম। আচ্ছা, এটাকে আদৌ কি সেন্টেন্সটা কারেক্ট হয়েছে? বুঝে সুঝে বলবেন, এটা কি সেন্টেন্সটা কারেক্ট হয়েছে? সঠিক না। আচ্ছা, এটা কোথায় ভুল আছে? এই যে বলেছিলাম রিলেটিভ প্রোনাউন, হুটা কি, হু মানে কি, হিম না? কথা বলেন, হু মানে কি, হিম। তাহলে হু যদি হিম হয়, আমি তার সাথে এই যে আই মেট হিম, আমি তার সাথে দেখা করেছি, সে একজন ফেমাস ডক্টর, এটা ভুল কেন হচ্ছে? এই যে এটা একটা রিলেটিভ প্রোনাউন, যদি এই হিমটা যদি এখানে যদি থাকতো, তাহলে কিন্তু ভুল হতো না। অর্থাৎ রিলেটিভ প্রোনাউন যখন গঠন করবেন, রিলেটিভ প্রোনাউন যে প্রোনাউনকে ইন্ডিকেশন করে সেটা হচ্ছে একটা অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট কি আমি আগেও বলেছি, আরেকটু ক্লিয়ার করতেছি। সাপোজ মনে করেন এখানে দুজন মেয়ে আছে, একটা ছেলে আছে, একজন মেয়ে আছে। এখানে ছেলে এবং মেয়ের মধ্যে একটা হচ্ছে রূপা মনে করুন, আরেকটা হচ্ছে আমি বললাম রূপম। এখানে অ্যাকচুয়ালি হি বলতে কিন্তু দুজন থেকে কিন্তু নির্দেশ করা হচ্ছে যে এটাকে, অর্থাৎ প্রোনাউন যে নাউনকে অ্যাকচুয়ালি নির্দেশ করে এটাই হচ্ছে দ্য অ্যান্টিসিডেন্ট। তাহলে রিলেটিভ প্রোনাউনের মধ্যে অ্যান্টিসিডেন্টটা একদম পাশাপাশি থাকতে হবে। তাহলে এখানে থাকলে ভুল কেন? অর্থাৎ এটাকে অতিক্রম করে এটাকে এভাবে মডিফাই করতে পারে না, ইন্ডিকেশন করতে পারে না। এটা কি হয় জানেন? এটাকে বলা হয় সঠিকভাবে মডিফাই করে না, মডিফিকেশনটা নির্দিষ্টভাবে হয় না, তখন এটাকে বলা হয় ড্যাংলিং মডিফায়ার। ড্যাংলিং, এগুলো আপনাদেরকে মডিফায়ারগুলো, এগুলোর অ্যাডভান্স লেভেলের গ্রামার, এগুলোর পর আমরা ক্লাস নিব। অর্থাৎ ঝুলন্ত। এখন আসেন, তাহলে স্যার এটাকে কিভাবে কারেক্ট করতে পারি? এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে আমি আপনাদেরকে বললাম যে অ্যাডভার্বিয়াল ফ্রেজের একটা স্বাধীনতা আছে, বাক্যের শেষেও আছে, বাক্যের প্রথমেও হতে পারে। আপনি একদম প্রথমে নিয়ে আসেন, নো প্রবলেম। ইন আ ট্রেন, ইন আ ট্রেন, কমা, আই ম্যাট হিম। অথবা এটাও বলতে পারেন আই ম্যাট হিম হু ইজ। এখন কিন্তু কারেক্ট হবে। এই যে এখানে হু বলতে এখানে কিন্তু এখন অ্যাডভার্বিয়াল ফ্রেজটা আগে এনে ফেলছে বিদায়, হুটা কিন্তু এখানে পাশাপাশি নাউন বা প্রোনাউনকে ইন্ডিকেশন করে, সেটা কিন্তু পাশে আছে। এখন আমি চাচ্ছি এটাকে অন্যভাবে রিলেটিভ প্রোনাউন আমি ইন্ডিকেশন করতে। কীভাবে দেখেন, সাপোজ দেখেন, প্রথমে মনে করেন আমি যদি বলি এভাবে, দ্য ফেমাস ডক্টর, এটাকে সাবজেক্ট ধরেছি, ফেমাস ডক্টর, এখানে রিলেটিভ প্রোনাউনের আমি গ্যাপ রাখলাম, খেয়াল করবেন। ডক্টর, আই, অথবা এটাও বলতে পারি, মনে করুন দ্য ফেমাস পার্সন, অথবা দি পার্সন, ফেমাস ডক্টর দিলাম গ্যাপ, আই ম্যাট হিম, তারপরে দেখলাম ইজ আ ফেমাস ডক্টর। এখন এখানে বলেন তো রিলেটিভ প্রোনাউন কি হবে? এখানে কি অ্যাকচুয়ালি হু হবে? খুব দ্রুত বলেন। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে দেখেন, এখানে আরেকটা বিষয় খেয়াল করেন, খুব লক্ষ্য করেন, খুব গুরুত্বপূর্ণ। এখন আমি রিলেটিভ প্রোনাউন হু ইউজ করেছি, এখন আমি রিলেটিভ প্রোনাউন হচ্ছে তো হুম ইউজ করেছি, অর্থাৎ এটা সাবজেক্টিভ, এটা হচ্ছে তো অবজেক্টিভ। একটা বিষয় লক্ষ্য রাখবেন, হুয়ের পরে সরাসরি ভার্ব হয়, হু
হু নিজেই রিলেটিভ প্রোনাউন, কনজাংশন, সাবজেক্ট তিনটাই হতে পারে। আর হুমের পরে সরাসরি কিন্তু সাবজেক্ট হবে, এটা মাথায় রাখবেন। এখন হুম কেন হচ্ছে, সেটা কেন হচ্ছে? এখানে যখন হিম মানে কি, আমি পরবর্তী হু ইজ এ ফেমাস ডক্টর, অর্থাৎ এই অংশটা সাবজেক্ট হচ্ছে তো হু। আর এখানে যেহেতু অলরেডি এটা সাবজেক্ট আছে, তাহলে এখানে আমি হু ব্যবহার করতে পারি না। আমি যার সাথে দেখা করেছি তাকে ইন্ডিকেশন করা হচ্ছে, অর্থাৎ সে কি, সেটা হচ্ছে দ্য অবজেক্ট। অর্থাৎ এখানে অবজেক্টকে ইন্ডিকেশন করা হচ্ছে বিদায়, এই জন্য এখানে আমাকে হুম ইউজ করা হচ্ছে। অর্থাৎ রিলেটিভ প্রোনাউন ইউজ করার সময় এই ব্যক্তিটা কি সাবজেক্ট নাকি অবজেক্ট, সে বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। এবার আরেকটা বিষয় লক্ষ্য করেছেন, সেটা কি দেখেন, যেমন আই মেট হিম প্রিন্সিপাল ক্লজ, হু ইজ সাবঅর্ডিনেট ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। কিন্তু এখন এক্ষেত্রে কিন্তু দুইটা ক্লজও কিন্তু কনজাংশনের, এখন কনজাংশনের আগে একটা ক্লজ, কনজাংশনের পরে, এখন কিন্তু দুইটাই আগে হয়েছে, পরে হয়েছে। এটা হচ্ছে যে সাবঅর্ডিনেট ক্লজ, ইজ এ ফেমাস ডক্টর, এটা হচ্ছে যে একটা প্রিন্সিপাল ক্লজ। অর্থাৎ অনেক সময় রিলেটিভ প্রোনাউন পরেই দুইটা ক্লজ হতে পারে, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ তখনও দুইটা হতে পারে। অর্থাৎ এই যে দ্য ফেমাস পার্সন ইজ, এটা ফুলটা একটা ক্লজ, তাহলে এই ক্লজের সাবজেক্ট হচ্ছে যে কিন্তু দ্য ফেমাস পার্সন, এই ক্লজের সাবজেক্ট হচ্ছে দ্য আই। তাহলে এই ক্লজের সাবজেক্ট ফেমাস পার্সনকে এটাকে একদম বিচ্ছিন্ন কেন করে দিয়েছি, ওই রিলেটিভ প্রোনাউনের জন্য। এটা যদি না রাখি তখন এটা ড্যাংলিং মডিফায়ার হবে। আবার আরেকটা বিষয়, আমি আরেকটা সেন্টেন্স লিখতেছি, খেয়াল করেন, এখানে না বোঝার কোনো কিছু নাই। সাপোজ মনে করেন দিস ইজ প্রেশাস নেকলেস, ফুল স্টপ। আমি যদি বলি ইট হ্যাজ বিন লস্ট, এটাকে রিলেটিভ প্রোনাউন ইউজ করে একটা সেন্টেন্স বলেন, কে বলতে পারেন, বলেন। মানে কম্বাইন করেন সেন্টেন্সটা রিলেটিভ প্রোনাউন ইউজ করে। This is precious নেকলেস বলেন। This is দিস ইজ precious necklace which has been lost. ভেরি গুড। এটা হুইচও হতে পারে, দ্যাটও হতে পারে, ভেরি গুড। নেকলেস দ্যাট অর হুইচ হ্যাজ বিন, হ্যাঁ, লস্ট। এখন তাহলে ঠিক আছে, আপনাদেরকে ধন্যবাদ। তাহলে এখন এটার অ্যান্টিসিডেন্ট কোনটা বলেন, দ্যাট এবং হুইচের অ্যান্টিসিডেন্ট কোনটা? নেকলেস বলা যাবে না, ফুলটা বলতে হবে, প্রেশাস নেকলেস, নাউন ফ্রেজ। এটার উচ্চারণটা আপনারা ভুল করেছেন, ফ্রেশিয়াস বলবেন না, এখানে আয়ের উচ্চারণটা উজ্জ্বল থাকবে, ফ্রেশিয়াস কোনো শব্দ নাই। আচ্ছা, এখন আপনারা রিলেটিভ প্রোনাউন, আশা করি আমি আজকে আপনাদেরকে একটা প্রাথমিকভাবে একটা কাজ দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা রিলেটিভ প্রোনাউনটা খুব ভালো করে আপনারা একটু বই থেকে পড়ে নেওয়ার চেষ্টা করবেন। যদি এগুলোর প্রত্যেকটার আমি কিন্তু PDF দিব, আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা, এখন আমি যদি দেখি, এরপর আসেন। হ্যাঁ, এখানে তাহলে আশা করি কিন্তু আপনারা এটা বুঝতে পেরেছেন, যেটা এখানে আমরা, যেমন এখান থেকে দেখেন জাস্টিফাই হয় নাই, দিস মেক্স ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মেক্স অ্যান ইন্ডিপেন্ডেন্ট রিভিউ অফ দ্য কেস এসেনশিয়ালস। আসলে এটা প্রয়োজন ছিল স্বাধীন, এটা একটা তদন্তর রিভিউ, এখানে রিভিউ মানে তদন্ত বোঝানো হচ্ছে। তাহলে ইনভেস্টিগেশন কেন ইউজ করা নাই, ওই যে রাইটার রিপিট করো নাই শব্দটা, সেম শব্দ আপনি রিপিট করতে যাবেন না। মনে করেন আপনি একটা শব্দ ইউজ করেন, ওই টাইপের সেম অর্থ আপনার প্রয়োজন হচ্ছে, ওটা সিমিলার ওয়ার্ড ইউজ করতে হবে। রিভিউ মানে কি, ইনভেস্টিগেট করা, সেম কথা, পর্যালোচনা করা। অর্থাৎ এটার একটা স্বাধীন পর্যালোচনার প্রয়োজন, অফ দ্য কেস এসেনশিয়াল, এটা খুব এসেনশিয়াল ছিল। তাহলে এটাকে অন্যভাবে একটা প্যারাফ্রেজিং কে বলতে পারে, যেমন আমি এভাবে বলতে পারি না, এভাবেও চাইলে বলতে পারি, দিস ইজ এ মাস্ট টু রিভিউ, এভাবেও আমি চাইলে বলতে পারি। অর্থাৎ এটাকে ইনফিনিটিভ করে ফেললাম,
মাস্টটাকে এখানে নাউন করে ফেললাম, এসেনশিয়াল আর ইউজ করলাম না। সেন্টেন্সটাকে নিজের মতো করে প্রকাশ করবেন। আপনাদের আরেকটা বিষয় আমি দেখেছি, একজনকে দেখেছি আমি, হচ্ছে যে ওনাকে আজকে সকালে যারটাকে আইডেন্টিফাই করে দিয়েছি, ওনাকে মেনশন করে বলতেছি, আপনার মানে প্রথম সব সময় আমি হুকটা দেখব, প্রথম অংশটা, সেন্টেন্সটা। এবং এটা করেছে, ভালো হয়েছে, কিন্তু এটা হচ্ছে যে একদম মানে ওয়ার্ডসগুলো হচ্ছে যে ওখান থেকে নেওয়া হয়েছে। সেম ওয়ার্ডস এক্স্যাক্টলি ইউ শুড নট ট্রাই টু ইউজ অ্যান্ড ট্রাই টু সিমিলার ওয়ার্ড রিপ্লেসমেন্ট, ইট ইজ ম্যান্ডেটরি। আপনারা একটু দেখিয়েন বিসিএসে যখন সামারি করা হয়, বিসিএসের মধ্যে হচ্ছে যে সামারিতে স্পষ্ট করে লেখা দেওয়া আছে, মেক এ সামারি ফলোইং, রিড ইন দ্য প্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ডস, নিজের ওয়ার্ডে লিখতে হবে একদম। এটা আর করবেন না, সেম ওয়ার্ড ইউজ করবেন না। এটার জন্য প্রয়োজন আপনাদের একটা বিষয় আছে প্যারাফ্রেজিং। আমরা মানে এটা আরও কয়েকটা ক্লাস নেব, তারপরে প্যারাফ্রেজিংয়ের দিকে যাবো আস্তে আস্তে, তখন ক্লিয়ার হয়ে যাবে। তবে অনেক ইমপ্রুভ করতেছেন সামারি, কিন্তু আমার মানে আগের চেয়ে অনেক ইমপ্রুভ হচ্ছে। আচ্ছা, এরপর দেখেন এনশিওরিং, এটা নিশ্চিত করা প্রয়োজন দ্যাট অল দ্য রিলেভেন্ট, এটা সাবঅর্ডিনেটিং। এখন এটাকে চাইলে এখন আমি এটাকে রিলেটিভ প্রোনাউন বলতে পারবো? বলেন, এটা কি রিলেটিভ প্রোনাউন বলতে পারবো? বলা যাবে না, এটা রিলেটিভ প্রোনাউন বলা যাবে না, বলা যাবে না, এটা কিন্তু মাথায় রাখবেন। কারণ অ্যাকচুয়ালি এটার কোনো নির্দিষ্ট কোনো মানে কি নাই, এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট নাই। তাহলে রিলেটিভ প্রোনাউন হলে তো এজ এ অ্যাডজেক্টিভ ক্লজ বলতে পারতাম, কিন্তু এখন এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ বলতে পারবো না। এটা কি বলতে হবে? এটা যেহেতু রিলেটিভ প্রোনাউন নয়, এটা হচ্ছে একটা নাউন ক্লজ। খেয়াল করেন, দ্যাট অল দ্য রিলেভেন্ট এভিডেন্স, প্রাসঙ্গিক যে প্রমাণগুলো, ইনক্লুডিং দ্য অ্যাকাউন্টস অফ দ্য গার্লস, এই যে অফ স্টাফ মেম্বার্স, এখানে অ্যাকাউন্ট মানে কি? এখানে ট্রান্সলেশনের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখানে অ্যাকাউন্টস মানে হচ্ছে তো যুক্তি, তাদের অভিযোগ। এখানে অ্যাকাউন্ট মানে হচ্ছে তো অভিযোগ, অ্যাকাউন্ট মানে এখানে হিসাব বোঝাচ্ছে না। এই যে এখানেই হচ্ছে একটা অনুবাদ। এখন তাহলে অভিযোগটা আমি কীভাবে বুঝেছি সেটা আপনারা আরও বেশি বুঝেছেন। আপনি যখন প্রথম দিকেই তখন করে আসবেন, তখন কোন শব্দের অর্থ কী হচ্ছে আপনাকে একটু গ্যাচ করতে হবে, অনুমান করা জিনিস জানতে হবে। ইংলিশের মধ্যে অনেকগুলো হচ্ছে যে গ্যাচিং বিষয় আছে, আপনি যদি ক্যাচ করতে না পারেন, মানে আপনাকে হচ্ছে জাস্ট এই মানে ফ্রি ক্যাপচারিং করা জানতে হবে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে অনুবাদ করতে গেলে। যে স্টাফ দ্য গার্লসের যে তাদের অভিযোগগুলো ইজ প্রপারলি এক্সামাইন্ড, এগুলো সঠিকভাবে কিন্তু কি করা উচিত, মানে পরীক্ষা নিরীক্ষা করা উচিত। এটাও একটা প্যাসিভ। দ্য ইনভেস্টিগেশন মাস্ট অলসো এনশিওর দ্যাট, তদন্তটা আরও বেশি নিশ্চিত করতে হবে, দ্যাট কমপ্লেন্টস আর নট দ্য ইন্টিমিডেটেড অ্যান্ড প্রেশারস। কমপ্লেনেন্টস, অভিযোগকারীদের তাদের যাতে কোনো মতে যাতে হুমকি তুমকি না দেওয়া হয়, তাদেরকে কোনো প্রেশার করা না হয়, এটাও একটা প্যাসিভ। তাহলে ইনভেস্টিগেশনে এটাও নিশ্চিত করতে হবে যে অভিযোগকারীদেরকে কোনো মতে যাতে হুমকি না দিয়ে তাদেরকে যাতে আরেকটা স্বীকারোক্তি, কোনো জবানবন্দি, হয়তো আপনারা এটা জানাচ্ছেন, এটা আমাদের দেশের কনটেক্সটে কীরকম হয় এটা তো সবাই জানেন। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা হচ্ছে যে প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে যে সাবঅর্ডিনেট ক্লজ। দ্যাট এটাও কিন্তু কিন্তু আবার নাউন ক্লজ। দ্যাট কিন্তু এখানে রিলেটিভ প্রোনাউন হয় নাই, খেয়াল করবেন। কাউন্টার কোয়েশ্চেন থাকলে আমাকে করিয়েন, স্যার কেন হলো না এটা বলবেন। এলিগেশনস অ্যাগেইনস্ট দ্য আদার পার্সনালস, যে অভিযোগগুলো হচ্ছে যে ব্যক্তিগত কোনো ব্যক্তির বিরুদ্ধে, ইনক্লুডিং আ হাউস এ প্যারেন্টস, বিশেষ করে হচ্ছে একটা হাউস প্যারেন্ট। এই কথাটা কিন্তু একটা ম্যাটাফরিক্যাল কথা। এখানে কি হাউসের মা বাবা বলবো নাকি হাউস প্রধান বলবো, কোনটা বলবো বলেন? আপনারা শুনতেছেন? ভেরি গুড। তাহলে এখানে হাউস প্যারেন্ট কি? অ্যাকচুয়ালি ওই যে ব্যক্তিটা সুপারিনটেন্ডেন্ট, তাদের মতো ব্যক্তিদেরকে ইন্ডিকেশন করা হচ্ছে, তাকে ইন্ডিকেশন করা হচ্ছে। তাহলে এখান থেকে আর একটা জিনিস দেখেছেন, ল্যাঙ্গুয়েজ শুধু গ্রামার না, গ্রামারের মাধ্যমে সেন্টেন্সটা কীভাবে বিন্যাস করবেন এগুলো তো জানাচ্ছি আপনাদেরকে। আর একটা বলেছি কলোকেশনস, কীভাবে কমন কিছু ওয়ার্ডস মুখস্থ রাখবেন। যেমন এটা কলোকেশনও না, এটা একটা ম্যাটাফরিক্যাল। একজন ভালো রাইটার কখনো সরাসরি কোনো কথা বলে না, এটা এরকম, উনি কথাটা হচ্ছে তো পরোক্ষভাবে বলবে। আপনাদেরকে যদি বলি, এখানে সময়ের কারণে হয়তো অনেক কিছু বলা হয় না। হ্যাঁ হ্যাঁ, এই যে আপনারা একটা গালিভার ট্রাভেলস নামের একটা বইয়ের নাম শুনেছেন,
যে গালিভার ট্রাভেলস খুব বিখ্যাত একটা বই, ওখানের একটা পার্টস হচ্ছে লিলিফুট। তো লিলিফুট এখন রাইটার কিন্তু তখনকার যুগের ইংল্যান্ডের হচ্ছে যে অন্যায়, অত্যাচার, নৃশংসতা, অপসংস্কৃতি এগুলো তুলে ধরেছেন। তো রাইটার তো হচ্ছে যে ইতিহাসবিদ না, উনি তো একজন সাহিত্যিক, উনি সরাসরি লিখে নেই, উনি বিভিন্ন উপমার মাধ্যমে লিখেছেন। তাহলে লিলিফুট হচ্ছে যে জাস্ট 6 ইঞ্চি বিশিষ্ট মানুষ। এখন আপনি জানেন বামনদেরও তো এর চেয়ে উচ্চতা বেশি হয়। 6 ইঞ্চির মানুষের তো পৃথিবীতে অস্তিত্ব আমার কাছে মনে হয় না আছে। কিন্তু উনি দেখিয়েছেন 6 ইঞ্চি মানে উনি বিদ্রুপ করেছেন, স্যাটায়ার করেছেন। তো ওরা দুইটা কিন্তু গ্রুপ ছিল লিলিফুটিয়ানদের, একটা ট্রামাক্সেন আর একটা স্ল্যামাক্সেন। এই দুইটা গ্রুপ যুদ্ধ করেছিল ডিম ভাঙ্গাকে কেন্দ্র করে। একটা গ্রুপ বলতে যে ডিমকে এদিক দিয়ে ভাঙবেন, আর একটা গ্রুপ বলতে যে এদিক দিয়ে ভাঙবেন। তাহলে গল্পটাকে আসলে কি এরকম গল্পের অস্তিত্ব ছিল না, কিন্তু এই গল্পটার মাধ্যমে তখনকার যুগে ইংল্যান্ডের মধ্যে রাজা বাদশারা তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে তারা কিন্তু যুদ্ধ পরাজিত দিত। তার মানে এটা রাইটার কি বলেছে, স্টোরিটাকে সরাসরি বলে নাই। তাহলে এটা রিডারের কাছে খুব মজারও হচ্ছে গল্পটা পড়তে, এবং গভীরভাবে সমাজের প্রেক্ষাপট তুলে ধরতেছে। তার মানে আপনাদেরকে বোঝাচ্ছে ম্যাটাফরিক্যালি, রূপকর্তে, মানে এগুলো জিনিসগুলা ইউজ করার চেষ্টা করবেন। এখন কিন্তু আবার এটা রিলেটিভ প্রোনাউন। যিনি হু ওয়াজ অলসো অ্যাকিউজ, যার অভিযোগ করা হয়েছিল অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট, যৌন হয়রানি, মাস্ট বি ইনভেস্টিগেটেড অ্যাজ ওয়েল। এরকম একটা সেন্টেন্স আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দিয়েছি। এই যে দেখেন, হু এর পরে দুটাই ক্লোজ হচ্ছে, এটা সাবঅর্ডিনেট ক্লোজ, এটা হচ্ছে যে প্রিন্সিপাল ক্লোজ। কেন হচ্ছে? কারণ হুটা এখানে কেন হচ্ছে, হু কিন্তু প্যারেন্টকে ইন্ডিকেশন করা হচ্ছে বিদায় পাশাপাশি থাকতে হয়েছে। এইখানে এটার মেইন ক্লোজের অংশ হচ্ছে যে এই অংশটা, ঠিক আছে? তাহলে ইনক্লুডিং এখানে একদম এটা হচ্ছে যে একটা অ্যাডজেক্টিভ ক্লোজ, এটা হচ্ছে যে একটা প্রিন্সিপাল ক্লোজ। অ্যাজ ওয়েল মানে আরও,